আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের গত ক্লাসে দেওয়া হোমওয়ার্কের সলিউশন দেব। আমাদের গত ক্লাসের হোমওয়ার্কটি ছিল অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার জন্য কিছু হোমওয়ার্ক আমি দিয়েছিলাম তোমাদের, সেগুলো আজকে আমি একটু মিলিয়ে দিব। আমাদের 1 নম্বরের বাক্যটি হচ্ছে এভরিবডি হেটস এ ডিসঅনেস্ট ম্যান। এর অ্যান্সারটি হবে হু ডাজ নট হেট এ ডিসঅনেস্ট ম্যান। যেহেতু এভরিবডি আছে সেজন্য এখানে হু হয়েছে এবং ডাজ হয়েছে হেটসের জন্য, হু ডাজ নট হেট এ ডিসঅনেস্ট ম্যান। 2 নাম্বার এভরিবডি উইশেস টু বি হ্যাপি। এর অ্যান্সার হবে হু ডাজ নট উইশ টু বি হ্যাপি। 3 নাম্বার দেয়ার গ্লোরি ক্যান নেভার ফেড। আমরা বলেছিলাম নেভার থাকলে অক্সিলারি ভার্ব আগে বসবে এবং নেভারের জায়গায় এভার থাকবে, তাহলে এখানে হবে ক্যান দেয়ার গ্লোরি এভার ফেড। 4 নাম্বার নো ওয়ান ক্যান সাপোর্ট দিস। অ্যান্সারটি হবে হু ক্যান সাপোর্ট দিস। নো ওয়ান, নান, নোবডি এগুলো থাকলে আমরা হু বসাই, তাহলে হু ক্যান সাপোর্ট দিস। 5 নাম্বার অ্যান অনেস্ট ম্যান নেভার টেলস এ লাই। এর উত্তরটি হবে ডাজ অ্যান অনেস্ট ম্যান এভার টেল এ লাই। 6 নাম্বার এভরি ম্যান লাভস অ্যান অনেস্ট পারসন। এর উত্তরটি হবে ইজ দেয়ার এনি ম্যান হু ডাজ নট লাভ অ্যান অনেস্ট পারসন। তাহলে এভরি ম্যান লাভস অ্যান অনেস্ট পারসন, এর উত্তরটি হবে ইজ দেয়ার এনি ম্যান হু ডাজ নট লাভ অ্যান অনেস্ট পারসন। 7 নাম্বার হি হ্যাজ নেভার বিন টু লন্ডন। এর উত্তরটি হবে হ্যাজ হি এভার বিন টু লন্ডন। হ্যাজ হি এভার বিন টু লন্ডন। 8 নাম্বার এভরি স্টুডেন্ট ওয়ান্টস টু ডু ওয়েল ইন দ্য এক্সাম। এর উত্তরটি হবে ইজ দেয়ার এনি স্টুডেন্ট হু ডাজ নট ওয়ান্ট টু ডু ওয়েল ইন দ্য এক্সাম। 9 নাম্বার আই ক্যান নেভার ফরগেট ইউ। এর উত্তরটি হবে ক্যান আই এভার ফরগেট ইউ। 10 নাম্বার নো বডি বিলিভস এ লায়ার। এর উত্তরটি হবে হু বিলিভস এ লায়ার। 11 নাম্বার আই শ্যাল নেভার ফরগেট দোজ হ্যাপি ডেজ। এর উত্তরটি হবে শ্যাল আই এভার ফরগেট দোজ হ্যাপি ডেজ। শ্যাল আই এভার ফরগেট দোজ হ্যাপি ডেজ। 12 নাম্বার এভরি গার্ল লাইকস ফ্লাওয়ার। এর উত্তরটি হবে ইজ দেয়ার এনি গার্ল হু ডাজ নট লাইক ফ্লাওয়ার। ইজ দেয়ার এনি গার্ল হু ডাজ নট লাইক ফ্লাওয়ার। 13 নাম্বার এভরিবডি লাইকস ফ্লাওয়ার। এর উত্তরটি হবে হু ডাজ নট লাইক ফ্লাওয়ার। হু ডাজ নট লাইক ফ্লাওয়ার। 14 নাম্বার এভরি ওয়ান লাভস হিজ মাদারল্যান্ড। এর উত্তরটি হবে হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড। হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড। 15 নাম্বার এভরিবডি অ্যাডমিটস দ্যাট স্মোকিং ইজ ব্যাড। এর উত্তরটি হবে হু ডাজ নট অ্যাডমিট দ্যাট স্মোকিং ইজ ব্যাড। 16 নাম্বার নান ক্যান বিয়ার সাচ অ্যান ইনসাল্ট। এর উত্তরটি হবে হু ক্যান বিয়ার সাচ অ্যান ইনসাল্ট। 17 নাম্বার এভরি ম্যান উইল ডাই। এর উত্তরটি হবে ইজ দেয়ার এনি ম্যান হু উইল নট ডাই। ইজ দেয়ার এনি ম্যান হু উইল নট ডাই। 18 নাম্বার এভরি ওয়ান শুড অবে দ্য রুলস। এর উত্তরটি হবে হু শুড নট অবে দ্য রুলস। হু শুড নট অবে দ্য রুলস। 19 নাম্বার এভরিবডি শুড রিড অ্যাটেন্টিভলি। এর উত্তরটি হবে হু শুড নট রিড অ্যাটেন্টিভলি। হু শুড নট রিড অ্যাটেন্টিভলি। 20 নাম্বার অল প্রেজেস দ্য বিউটি অফ ফ্লাওয়ার। এর উত্তরটি হবে হু ডাজ নট প্রেজ দ্য বিউটি অফ ফ্লাওয়ার। হু ডাজ নট প্রেজ দ্য বিউটি অফ ফ্লাওয়ার। তোমাদের সুবিধার জন্য আমি আবার দেখাচ্ছি তোমাদের উত্তরগুলো।
মেয়েরা, আজকে আমি তোমাদের ন্যারেশনের কিছু নতুন রুলস দেব, কিন্তু নতুন রুলস দেওয়ার ভেতর যে ন্যারেশনের ইম্পারেটিভ বাক্য আমরা আজকে করব সেটি শুধু একটি স্টেপই দেখাবো। রুলস এখানে তোমাদের আমি একটি দিচ্ছি। ন্যারেশন ইম্পারেটিভ বাক্য আমরা সাধারণত জানি যে ভার্ব দিয়ে শুরু হয়। আমি আগে রুল 1-এ লিখেছি যে সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব সেট টুর পরিবর্তে তোমরা কি বসাবে? আস্ক অথবা টোল্ড অথবা অর্ডার বা রিকোয়েস্টেড অথবা অ্যাডভাইসড। অর্থাৎ যেহেতু ইম্পারেটিভ বাক্য হচ্ছে আদেশ, অনুরোধ, নিষেধ, অনুজ্ঞা, উপদেশমূলক বাক্য, সেজন্য তোমাকে বাক্যের ধরন বুঝে সেখানে সেট টুর পরিবর্তে অর্ডার অথবা রিকোয়েস্টেড অথবা অ্যাডভাইসড বসাতে হবে। এবং যদি তুমি তার অর্থ বা মর্মার্থ কোনো কিছু না বুঝো তখন সেক্ষেত্রে টোল্ড বসাবে। তবে আজকে আমার মূল উদ্দেশ্য থাকবে তোমাদের অর্ডার, রিকোয়েস্ট এবং অ্যাডভাইসের উপর ধারণা দেওয়া। তারপর আমাদের 3 নম্বর স্টেপে হবে অবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। তারপর হচ্ছে টু বা নট টু। আমি এটা বুঝিয়ে দিচ্ছি তোমাদের। ডোন্ট বা ডু নট দিতে থাকলে, যদি রিপোর্টিং ভার্বের পর রিপোর্টের স্পিচ যদি ডোন্ট বা ডু নট দিয়ে শুরু হয় তাহলে নট টু দিব। তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট অফ রিপোর্টের স্পিচ। যেমন প্রথম আমি একটি এক্সাম্পল দিচ্ছি। দ্য টিচার সেড টু রতন স্ট্যান্ড আপ। এখানে দ্য টিচার সেড টু রতন, টিচার রতনকে বললো স্ট্যান্ড আপ, উঠে দাঁড়াতে বললো। তার মানে টিচার রতনকে অর্ডার দিল। তাহলে এখানে আমরা কি দিয়েছি? দ্য টিচার সেড টুর পরিবর্তে আমরা অর্ডার দিয়েছি। তারপর রতন, তাহলে এখানে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট দ্য টিচার সেটা বসেছে। তারপর সেড টুর পরিবর্তে আমরা অর্ডার দিয়েছি। তারপর রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট রতনকে বসিয়েছে। তারপর আমরা কমার পরিবর্তে টু বসিয়েছে। এবং তারপর স্ট্যান্ড আপ অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং বাকি যা আছে টু স্ট্যান্ড আপ তাই বসিয়েছি। এখন দ্য টিচার সেড ডোন্ট স্ট্যান্ড আপ। এখন এর আগের বাক্যটি ছিল শুধু স্ট্যান্ড আপ, অর্থাৎ অ্যাফার্মেটিভ বাক্য ছিল, তাই আমরা শুধু টু দিয়ে তারপর ভার্ব দিয়েছি। কিন্তু যখন ডোন্ট স্ট্যান্ড আপ হয়েছে তখন আমরা নট টু দিচ্ছি। কিন্তু একই হচ্ছে সেন্স, যেহেতু এটা অর্ডার বুঝিয়েছে। এখানেও ইন্টারেক্টে লিখেছি আমরা দ্য টিচার অর্ডার্ড রাতন, দ্য টিচার অর্ডার্ড নট টু স্ট্যান্ড আপ। দ্য টিচার অর্ডার্ড নট টু স্ট্যান্ড আপ। যেহেতু এখানে অবজেক্ট নেই, অবজেক্ট দেওয়ার প্রয়োজন নেই। অবজেক্ট থাকলে অবশ্যই অবজেক্ট দিবে। যেহেতু দ্য টিচার সেট সেহেতু সুতরাং আমরা শুধুমাত্র এখানে অর্ডারটি দিয়েছি। দ্য টিচার অর্ডার্ড নট টু স্ট্যান্ড আপ। তারপর এখানে আরেকটি আমি উদাহরণ দিয়েছি। হি সেড টু মি টক টু দ্য ম্যান নাও। আমি এখানে টক টু দ্য ম্যান নাও, এখনই লোকটির সাথে কথা বলার জন্য বলা হয়েছে। এখানে এটা অর্ডার হিসেবে ধরে নিতে পারি আমরা, সেজন্য আমি এখানে কি দিয়েছি? হি অর্ডার্ড মি টু টক টু দ্য ম্যান দেন। নাও থাকলে আমরা কি দেই মেয়েরা? দেন দেই। তাহলে এখানে কি হচ্ছে? হি অর্ডার্ড মি টু টক টু দ্য ম্যান দেন। টু বসিয়েছি, ভার্ব বসিয়েছি, যা আছে পরের অংশ রিপোর্টেড স্পিচের তা বসিয়েছি, এবং নাও থাকলে দেন হয় সেটি বসিয়েছি। তারপর এখানে আছে হি সেড টু মি ডোন্ট টক টু দ্য ম্যান নাও। এখানে ডোন্ট আছে, এর জন্য আমরা কি দিয়েছি? অর্ডারের জায়গায় কিন্তু আমরা অর্ডারই রেখেছি। সেড টুর পরিবর্তে আমরা অর্ডার বসিয়েছি, অর্ডারই আছে। হি অর্ডার্ড মি নট টু টক টু দ্য ম্যান দেন। তারপর আরেকটা বাক্য খেয়াল করো, এখানে আছে টিনা সেড টু মি প্লিজ লেন্ড মি সাম মানি। এখানে প্লিজ আছে, যেহেতু প্লিজ আছে সেহেতু এটা রিকোয়েস্ট বুঝিয়েছে, সেজন্য আমরা এখানে রিকোয়েস্টেড দিয়েছি। সেড টুর পরিবর্তে রিকোয়েস্ট দিয়েছি আমরা, রিকোয়েস্টেড। তার মানে যদি আমাদের রিপোর্টেড স্পিচটির টোন যদি আদেশ বোঝায় তাহলে আমরা অর্ডার দিব, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড দিব, এবং যদি উপদেশ বোঝায় তাহলে আমরা অ্যাডভাইস দিব। কার পরিবর্তে? সেড টুর পরিবর্তে। তাহলে টিনা রিকোয়েস্টেড মি টু লেন্ড হার। কেন এখানে হার হলো? কারণ মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, সেজন্য এখানে মি কাকে ধরেছে? টিনাকে ধরেছে। টিনা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ টিনা হচ্ছে শি, তার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, সেজন্য এখানে হার বসেছে। লেন্ড হার সাম মানি। টিনা রিকোয়েস্টেড মি টু লেন্ড হার সাম মানি। এখানে প্লিজের জন্য এখানে রিকোয়েস্ট বসেছে, সেজন্য টুর পর আমরা কিন্তু আর প্লিজ দেইনি, আমরা কিন্তু প্লিজটিকে উঠিয়ে দিয়েছি। তারপর ডিরেক্ট আরেকটি আছে দ্য টিচার সেড টু হিজ স্টুডেন্টস অবে দ্য রুলস। এখানে দেখো রুলসকে অবে করার জন্য বলা হচ্ছে, তার মানে এই কাজটি তাকে করার জন্য উপদেশ দেওয়া হচ্ছে। একটা জিনিস খেয়াল করবে, অর্ডার সাধারণত তৎক্ষণাৎ একটি কাজটি করতে হবে, অর্থাৎ কাজের তাৎক্ষণিক রূপ প্রকাশের জন্য আমরা অর্ডার দিই। কিন্তু যেই
কাজটি তাৎক্ষণিকভাবে প্রকাশ করা যাবে না, কিন্তু সারা জীবন সে জিনিসটি মেনে চলতে হবে, তখনই সেটা উপদেশে চলে যায়। অর্থাৎ এখানে অবে দ্য রুলস বলতে এই রুলসে শুধুমাত্র যে তার এখনই মানতে হবে তা না, এই রুলসটি তার সবসময়ই মানতে হবে, সেজন্য কিন্তু এটা অ্যাডভাইস। আর অর্ডার কখন হবে? যখন তোমাকে কাজটি করতে ওই মুহূর্তেই বলা হচ্ছে, সেটাই তখন অর্ডার হবে। আর এই মুহূর্তে অর্ডার দিয়ে তোমাকে রুলসটি অবে করার জন্য বলা হয়নি, বলা হচ্ছে রুলস অবে করো, অর্থাৎ নিয়ম বা যেই নিয়ম শৃঙ্খলা আছে সেগুলো মেনে চলার কথা বলা হয়েছে, অর্থাৎ সব ক্ষেত্রেই মেনে চলার কথা বলা হয়েছে। তাহলে এখানে কি হবে? দ্য টিচার অ্যাডভাইসড হিজ স্টুডেন্টস টু অবে দ্য রুলস। এখানে কিন্তু আমরা সেট টুর জায়গায় অ্যাডভাইস দিয়েছি, অর্থাৎ আমাদের রিপোর্টের স্পিচের ধরন অনুসারে কিন্তু আমরা রিপোর্টিং ভার্বটির যে সেট টু সেটাকে আমরা ইম্পারেটিভের ক্ষেত্রে কখনো অর্ডার দিয়েছি, কখনো রিকোয়েস্টেড দিয়েছি, কখনো অ্যাডভাইসড দিয়েছি। আজকে আমি 3টি ধরনের উপরেই তোমাদেরকে জোর দিচ্ছি, তোমরা 3টি ধরন বোঝার চেষ্টা করবে। তারপর এখানে আছে ডাইরেক্টেড আছে, ফাদার সেড টু মি ডোন্ট ওয়েস্ট টাইম। এখানে ফাদার অ্যাডভাইসড মি নট টু ওয়েস্ট টাইম, অর্থাৎ ওয়েস্ট টাইম ওয়েস্ট। তোমরা যদি এখানে অর্ডারও দাও তাও হবে যে এই মুহূর্তে টাইম নষ্ট করার কথা বলা হচ্ছে না, সেটাও যদি বোঝা তাহলেও হবে ফাদার অর্ডার মি নট টু ওয়েস্ট টাইম, সেটাও হবে। আর যদি এখানে অ্যাডভাইসও দাও তাহলেও হবে যে টাইম ওয়েস্ট করার ব্যাপারে বাবা নিষেধ করেছেন। আরেকটি এখানে এক্সাম্পল দিয়েছে, আই সেড টু হিম প্লিজ ডোন্ট ইনসাল্ট দ্য পোর। এখানে প্লিজ শব্দটি দেখলেই বুঝতে পারবে রিকোয়েস্ট করা হয়েছে, তাই এখানে কি হবে? আই রিকোয়েস্টেড হিম নট টু ইনসাল্ট দ্য পোর। আই রিকোয়েস্টেড হিম নট টু ইনসাল্ট দ্য পোর। ঠিক আছে, তাহলে এখানে যে আমি রুলসটা দেখিয়েছি, এখানে রুলস বলতে রুলস মানে যে ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে আমরা যে স্টেপ ফলো করে ন্যারেশন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, সেটা যে স্টেপ আমি দিয়েছি সেটা হলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট সেড টুর জায়গায় আমরা আস্কড কখন দিব বা টোল্ড কখন দিব। আমরা যেহেতু করতে বলা হয়েছে সেক্ষেত্রে এখানে আস্ক দিলেও হবে, তবে আস্কের পরিবর্তে তোমরা টোল্ড, অর্থাৎ যদি কোনো সেন্স না ধরতে পারো তাহলে সেক্ষেত্রে তোমরা শুধু টোল্ড দিতে পারো। তবে এক্ষেত্রে আজকে আমি তোমাদের বলছি তোমরা সাধারণত এখন যা করবে তা অর্ডার, রিকোয়েস্ট এবং অ্যাডভাইসের উপরেই যাবে। তোমরা 3টি একটু ভালোভাবে খেয়াল করবে। আদেশ বোঝালে অর্ডার দিবে, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট দিবে এবং উপদেশ বোঝালে অ্যাডভাইস দিবে। তারপর হচ্ছে অবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব, তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসাবে, তারপর টু বা নট টু কখন দিবে? কমা উঠিয়ে, কমার পরিবর্তে টু বসাবে, এবং ডোন্ট যদি থাকে রিপোর্টের স্পিচে তাহলে নট টু দিবে। তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট অফ রিপোর্টের স্পিচ, অর্থাৎ রিপোর্টের স্পিচের যে অবজেক্টটি আছে সেটি বসাবে। তো এটা ছিল আমাদের আজকের স্টেপ। এখন তোমাদের আমি কিছু হোমওয়ার্ক দিব, তার আগে তোমরা এই এক্সাম্পলগুলো একটু ভালো করে দেখে নাও। তোমাদের আজকে আমি হোমওয়ার্ক দেওয়ার ব্যাপারে একটু বলতে চাই। তোমরা বাক্যটির সেন্স বোঝার চেষ্টা করবে, আমি তোমাদের হেল্প করব। কিভাবে হেল্প করবো বলে দিচ্ছি। যেমন আমি প্রথম বাক্যটা বলছি, ফাদার সেড টু হিজ সন গো টু স্কুল নাও। এখন তার বাবা তার ছেলেকে বলছে স্কুলে যেতে এখনই। যেহেতু এখানে নাও শব্দটি আছে তার মানে কাজটি এখনই করতে বলা হয়েছে, সেজন্য এখানে সেড টুর পরিবর্তে তোমরা কি দিবে? অবশ্যই অর্ডার দিবে। ঠিক আছে, তারপর 2 নম্বরে দেওয়া আছে, দ্যাট ম্যান সেড টু দ্য ওনার রিটার্ন দ্য প্রমিসড মানি। এখানে ওই লোকটি ওনারকে কি বলেছে? তার প্রমিসড মানি, অর্থাৎ তাকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল টাকাটি দেওয়ার, সেটি ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ এটা জোর অর্থে এখানে জোর দিয়ে বোঝানো হয়েছে তাকে তার টাকাটা ফেরত দেওয়ার জন্য। সে ক্ষেত্রেও কিন্তু এই সেটটুর পরিবর্তে আমরা অর্ডার ইউজ করতে পারবো। তারপর 3 নাম্বার, ফাদার সেড টু হিজ সন লার্ন টু বি অনেস্ট ফ্রম বয়হুড। খেয়াল করবে, লার্ন টু বি অনেস্ট ফ্রম বয়হুড, শৈশব থেকেই তাকে কি হতে নিতে বলেছে, শিখতে বলেছে তাকে কি হতে? সৎ হতে। অর্থাৎ ছোটবেলা থেকে তাকে, শৈশবকাল থেকে তাকে সৎ হতে হবে, এটা তাকে শিখতে বলেছে। এটা তাহলে কি হবে? এটা তাহলে কি অর্ডার হবে, নাকি রিকোয়েস্ট হবে, নাকি অ্যাডভাইস হবে? অবশ্যই এটা অ্যাডভাইস হবে। ঠিক আছে। 4 নাম্বার, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট বি অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস। এখানে অ্যাটেন্টিভ থাকতে বলা হয়েছে। এখানে তোমরা দুভাবেই ক্লাসটি করতে পারো। এখানে বি অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস মানে ওই মুহূর্তের জন্য যদি তাকে ক্লাসে মনোযোগী হতে বলে তাহলে
তোমরা এখানে সেট টুর জায়গায় অর্ডারও দিতে পারো, অথবা সবসময়ের জন্য অ্যাটেন্টিভ যদি থাকতে বলা হয় ক্লাসে তাহলে এখানে অ্যাডভাইসও দিতে পারো, এতে কোনো সমস্যা হবে না, কিন্তু এখানে রিকোয়েস্ট শব্দটি ব্যবহার করা যাবে না। তারপর হচ্ছে 5 নাম্বার, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট গেট আউট। এখানে সরাসরি বলা হয়েছে গেট আউট, অর্থাৎ বেরিয়ে যেতে বলা হয়েছে, সুতরাং এখানে অ্যাডভাইসেরও কিছু নেই, রিকোয়েস্টেরও কিছু নেই, এখানে সরাসরি অর্ডার হবে। 6 নাম্বার, অ্যান ওল্ড ওমেন সেড টু মি প্লিজ গিভ মি সাম ফুড। যেহেতু এখানে প্লিজ আছে তোমরা বুঝতেই পারছো এখানে সেড টুতে তোমরা কি বসাবে। 7 নাম্বার, হি সেড টু মি প্লিজ ডু দ্য হোমওয়ার্ক কুইকলি। এখানেও প্লিজ আছে, তাহলে বুঝে নিতে হবে তোমাদের এখানে সেড টুতে তোমরা কি বসাবে। যখনই রিকোয়েস্টেড দিবে তখন কিন্তু প্লিজ শব্দটি আর বসবে না। 8 নাম্বার, আই সেড টু হিম প্লিজ শাট দ্য উইন্ডো। এখানেও প্লিজ আছে, তাহলে এখানে সেড টুর পরিবর্তে কি বসাবে রিপোর্টিং ভার্ব সেটি কিন্তু তোমরা বুঝতে পারছো। 9 নাম্বার, মাদার সেড টু মি ডোন্ট গো আউটসাইড অ্যালোন। এখানে কিন্তু মা তার সন্তানকে বলছে, মা আমাকে বলছে যে বাইরে একা যেতে না, তাহলে এটি অর্ডার হিসেবেও দিতে পারো। যদি তোমার এখানে কোনো সেন্স বুঝতে সমস্যা হয় তাহলে টোল্ড দিলেও কোনো প্রবলেম নেই, অর্থাৎ মাদার টোল্ড মি অথবা মাদার অর্ডার্ড মি দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু এখানে রিকোয়েস্টও বলা যাবে না বা অ্যাডভাইসও বলা যাবে না, তাহলে কিন্তু ভুল হবে। তারপর 10 নাম্বার, টিপু সেড টু নুহা ডু নট ওয়ারি। এখানে টিপু নুহাকে বলল চিন্তা করতে না, তাহলে এখানে কি দিবে, এখানে টোল্ড অর্ডার কিন্তু দেয়নি। এখানে একটা জিনিস খেয়াল করবে, অর্ডার কিন্তু সমবয়সীদের ক্ষেত্রে আসে না, সমবয়সীরা সাধারণত একজন আরেকজনকে বলে থাকে, কিন্তু অর্ডার কখন আসে, যখন তোমার এল্ডার কেউ দিবে, তোমার বড় কেউ দিবে, বয়সের বড় কেউ দিবে, তখনই সেটা অ্যাডভাইস অর্ডার হতে পারে। কিন্তু তোমার সমবয়সী যদি কেউ হয়ে থাকে, তোমার ফ্রেন্ড বা তোমার ছোট কেউ, তাহলে কিন্তু সেটা অর্ডারে আসবে না। তাহলে টিপু সেড টু নুহা ডোন্ট ওয়ারি, এখানে তুমি সেড টুতে টোল্ড দিতে পারো, কোনো সমস্যা নেই। 11, মাই আঙ্কেল সেড টু মি ডোন্ট টক টু দ্য স্ট্রেঞ্জার। এখানে আঙ্কেল সেড টু মি, আঙ্কেল যেহেতু আমার বড়, এখানে বলেছে স্ট্রেঞ্জার অর্থাৎ আগন্তুক বা কোনো অপরিচিত ব্যক্তির সাথে কথা বলতে না, তাহলে এটা তুমি অর্ডারও দিতে পারো অথবা অ্যাডভাইসও দিতে পারো, কোনো সমস্যা নেই, বা টোল্ড দিলেও সমস্যা হবে না। এখানে যদি তুমি টোল্ডও দাও, মাই আঙ্কেল টোল্ড মি নট টু টক টু দ্য স্ট্রেঞ্জার, তাহলেও হবে। 12, মিনা সেড টু হার ফ্রেন্ড অ্যাংরিলি। এখানে অ্যাংরিলি শব্দটা দিয়ে কিন্তু বোঝানো হচ্ছে তাকে কি করতে বলা হয়েছে, লিভ দ্য রুম অ্যাট ওয়ান্স, তাকে চলে যেতে বলা হয়েছে। এখানে সমবয়সী হওয়া সত্ত্বেও কিন্তু যেহেতু অ্যাংরিলি দিয়ে বোঝানো হচ্ছে সে রাগান্বিত অবস্থায় আছে, সেজন্য এখানে অর্ডারই হবে সেড টুর পরিবর্তে। 13 নাম্বার, দ্য স্টুডেন্ট সেড টু দ্য হেডমাস্টার প্লিজ গ্র্যান্ট মি লিভ অফ অ্যাবসেন্স। এখানে প্লিজ আছে, তাহলে এখানে সেড টুতে কী দিবে, অবশ্যই অর্ডার দিবে না বা অ্যাডভাইস দিবে না, কি দিবে, রিকোয়েস্টেড দিবে। 14, দ্য ম্যান সেড টু আস প্লিজ হেল্প মি। প্লিজ আছে, তাহলে এখানে কি হবে তোমরা বুঝতে পারছো, আমি আর বলছি না। 15 নাম্বার, দ্য টিচার সেড টু মিনা রিড দ্য বুক লাউডলি। যেহেতু লাউডলি শব্দটা বলা হয়েছে, জোরে পড়তে বলা হয়েছে, তাহলে এখানে তোমরা সেড টুতে টোল্ডও দিতে পারো, অর্ডারও দিতে পারো, সমস্যা নেই। 16 নাম্বারে, ফাদার সেড টু হিজ সন ডোন্ট ওয়েস্ট টাইম। এখানে ডোন্ট ওয়েস্ট টাইম, টাইম ওয়েস্ট করতে মানা করা হয়েছে, তাহলে এক্ষেত্রে টোল্ডও দিতে পারো, অর্ডারও দিতে পারো, সমস্যা নেই, বা অ্যাডভাইসও দিতে পারো, অসুবিধা নেই। 17 নাম্বার, মাই গ্র্যান্ডমাদার সেড টু মি ডোন্ট টেল এ লাই। গ্র্যান্ডমা কি বলেছে, আমাকে মিথ্যা কথা বলতে মানা করেছে, তাহলে এখানে কি হবে, অ্যাডভাইস দিলেই ভালো হবে আশা করি, তাহলে তোমরা এখানে অ্যাডভাইস দিতে পারো। 18 নাম্বার, মাদার সেড টু মি শো কাইন্ডনেস টু অল। তার মানে সবার প্রতি দয়া দেখাতে বলা হয়েছে, তাহলে এক্ষেত্রে এটা কি হবে, অ্যাডভাইস হবে নাকি অর্ডার হবে, সেটা চিন্তা করে লিখবে। 19, দ্য ওমেন সেড টু দ্য মেইড ক্লিন দ্য রুম অ্যাট ওয়ান্স। এখানে যেহেতু কাজটি তৎক্ষণাৎ করতে বলা হয়েছে, অর্থাৎ তাৎক্ষণিক কাজ বুঝিয়েছে, সেক্ষেত্রে এখানে আমরা সেড টুতে কী বসাবো, টোল্ড না অর্ডার, সেটা তোমরাই চিন্তা করো কি বসাবে। 20 নাম্বার, দ্য হেডমাস্টার সেড টু দ্য স্টুডেন্ট মেক প্রপার ইউজ অফ টাইম। হেডমাস্টার স্টুডেন্টকে কি বললো, প্রপার ইউজ অফ টাইম, অর্থাৎ মেক প্রপার ইউজ অফ টাইম, প্রপার ইউজ অফ টাইম করতে বলা হয়েছে, সময়ের সঠিক ব্যবহার করতে বলা হয়েছে, তাহলে এক্ষেত্রে তোমরা কি দিবে, যদি এটা অ্যাডভাইস হয় তাহলে অ্যাডভাইসড হবে, অর্ডার হলে অর্ডার হবে, টেল হলে টোল্ড হবে, তোমরা তাহলে ধরন বুঝে নিয়ে তার উত্তরটি বসাবে। আমি তোমাদের আরেকবার দেখাচ্ছি, আমি কিন্তু মোটামুটি তোমাদের রিপোর্টিং ভার্বটি কী হতে পারে সেন্টেন্সের ধরন অনুসারে বলে দিয়েছি, তোমরা কিন্তু একটু সেন্স বোঝার চেষ্টা করবে। এখন আমি তোমাদের বলে দিয়েছি, কিন্তু পরবর্তী ক্লাসে আর কিন্তু বলবো না।
এখন তোমরা একটু বুঝে নিবে। আমি আগেই বলেছি সমবয়সীদের ক্ষেত্রে অর্ডার খুব বেশি একটা যায় না। অর্ডার তাৎক্ষণিক কোনো কাজ করতে বললেই অর্ডারকে বোঝায়, এবং যেটা সারা জীবন মেনে চলতে হবে সে ক্ষেত্রে অ্যাডভাইস বোঝায়, এবং যখন প্লিজ থাকে বা কাইন্ডলি থাকে তখনই সেটা রিকোয়েস্টে বোঝায়। আর যখন তুমি কোনো কিছুর অর্থ বুঝতে পারছো না যে এটা রিকোয়েস্ট বোঝাচ্ছে নাকি অর্ডার বোঝাচ্ছে, তখন সেক্ষেত্রে তুমি টোল্ড দিতে পারো, কোনো সমস্যা নেই। বাক্যের ধরন বুঝে তোমরা বুঝে কাজগুলো করার চেষ্টা করবে। স্টেপ খুবই সোজা। আমরা শুধুমাত্র এখানে সেট টুর পরিবর্তে টোন অনুযায়ী অর্ডার রিকোয়েস্ট বা অ্যাডভাইস দিচ্ছি, এবং কমার পরিবর্তে টু দিচ্ছি। আর যদি আমাদের বাক্যটি নেগেটিভ থাকে অর্থাৎ ডোন্ট থাকে তাহলে নট টু দিচ্ছি। তারপরে দিচ্ছি আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং অবজেক্ট। এখানে ভয় পাওয়ার মতো কোনো অবস্থা নেই ইম্পারেটিভ বাক্য করার ক্ষেত্রে। ন্যারেশন করার ক্ষেত্রে ইম্পারেটিভ বাক্য শুধুমাত্র সেন্টেন্সের ধরন বুঝে, তোমাদের অর্থ বুঝে এখানে তোমাদের রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে, আদারওয়াইজ আর কোনো পরিবর্তনই এখানে আসছে না। সো তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমরা স্টেপগুলো দেখে নিয়ে কাজ করবে। তো আমি আমার পরবর্তী ক্লাসে তোমাদের এই হোমওয়ার্কের সলিউশন দেব। তো সবাই ভালো থাকবে সেই শুভকামনা জানিয়ে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।